আসসালামু আলাইকুম। আমরা আবার পলিসি পয়েন্টের একটা নতুন পর্ব রেকর্ড করছি। আজকে আমরা আসলে কথা বলতে চাই আমাদের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে টেনশন, সেখানে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার ভূমিকাটা নিয়ে আমরা একটু বুঝতে চাই। সেই বোঝার জন্য আমরা এসছি আহ, আগের বারের মতো রুবি আমাতুল্লাহর সাথে কথা বলতে। রুবি আমাতুল্লাহ একজন আহ, ভূ রাজনীতি, রাজনীতি এবং মানবাধিকার, গুড গভর্নেন্স, এসব ব্যাপারে একজন অ্যাক্টিভিস্ট। উনি আহ, আহ, 2 দশক ধরে বিভিন্ন পত্রিকায় লিখে যাচ্ছেন, সেটা জর্ডান, মিশর, আমিরাত, যুক্তরাষ্ট্র যেখানে উনি অনেক বছর ছিলেন, আহ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আহ, অনেক প্রথিতযশা পত্রিকায় ওনার লেখা ছাপা হয়েছে। উনি একজন রাজনৈতিক কর্মীও বটে। আর বর্তমান রাজনীতিতে উনি আসলে আমাদের এই যুদ্ধের একজন সাথী। তো আসসালামু আলাইকুম রুবি আপা, ওয়ালাইকুম আসার আসসালাম। জন্য, আজকে কথা বলার জন্য। আপনার কাছে প্রথমেই প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখি, আহ, ওনাদের দায়িত্বটা কি? ওনাদের দায়িত্বটা আমি মনে করি ঐতিহাসিক, এবং এই ঐতিহাসিক দায়িত্ব অ্যাকচুয়ালি অন্যান্য ইলেকশন থেকে যে ম্যান্ডেট আসে সেই ম্যান্ডেটের থেকে আরও গুরুতর, আরও গভীরের মানে গুরুতর ম্যান্ডেট। কারণ এটা হচ্ছে সংস্কার করার ম্যান্ডেট। এই যে দেশব্যাপী আন্দোলন হলো, আন্দোলনের বক্তব্যটাই ছিল যে সংস্কার করা হোক যাতে অতীত ফিরে না আসতে পারে এবং স্বৈরাচারী সরকার কখনো না আসতে পারে, গণতন্ত্র একটা সুশাসন যেন প্রতিষ্ঠা হয়। এটাই কিন্তু জনগণের মুখ্য কামনা। তো এই কামনাটার বেসিসে ওনারা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব নিয়েছেন। এই এই দায়িত্বটা ওনারা কোনোভাবেই এড়াতে পারবেন না। ডক্টর ইউনূস বলছেন যে উনি রাজনৈতিক দলগুলির উপরে ছেড়ে দিচ্ছেন, তারা যা সংস্কার চাবে তাই উনি করবেন। কিন্তু আমি মনে করি সেই কথা বলে এই সরকার পার পাবে না, ইতিহাসের কাছে পাবে না, জনগণের কাছেও পাবে না। এবং তারা যদি সংস্কার না করে দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায়, ইলেকশন দেয় এবং দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায়, এবং তারপরে যে সমস্যা এবং গণ্ডগোল এবং দেশ যে একটা সাংঘাতিক একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মুখাপেক্ষী হবে, তার জন্য এই সরকার দায়ী থাকবে। এবং এই সরকার, জনগণ কখনোই এই সরকারকে এ ব্যাপার ক্ষমা করতে পারবে না, কারণ এদের ক্ষমতা আছে। ওনাদের যেই ঐতিহাসিক বৈধতা, সেই বৈধতাটা ওনারা সোচ্চারভাবে বলছেন না এবং দাবি করছেন না। কিন্তু কিন্তু বৈধতাটা তো আছে, কিন্তু এবং আমরা তো জনগণ এই সংস্কারগুলি করতে জি, চাচ্ছে। কিন্তু আমরা তো দেখছি যে রাজনৈতিক দলগুলি, স্পেশালি রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই মুহূর্তে যে রাজনৈতিক দল বিএনপি, তারা তো নির্বাচনের কথাই বলছে। কিন্তু আপনার কি মনে হয় যে এই সংস্কার আগে যদি নির্বাচন হয়ে যায়, আপনি কিছুটা বললেন যে দায়ী থাকবেন, কিন্তু আসলে কি হবে সংস্কারের আগে যদি নির্বাচনটা হয়ে যায়, তাহলে আসলে দেশে কি হবে বলে আপনি মনে করেন? সংস্কারের আগে নির্বাচন হলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। তার কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো শুধু ধ্বংস হয়ে যায়নি, এগুলো পচে গেছে। এবং যে ধরনের মাইন্ডসেট বা মানুষ আচ্ছা, মানে বুঝলাম ওনার একটা চেষ্টা করলো। আমরা তো অনেক ধরনের ইলেকশন দেখে এসেছি। তো আগের ইলেকশনের তুলনায় যদি একটু বেটার ইলেকশন হয়, তাহলেও তো মানুষজন মনে করবে যে আচ্ছা ঠিক আছে, ইলেকশন হলো, নির্বাচিত হয়ে আসলো। আমার কথা হচ্ছে নির্বাচিত হয়েই, তো ধরেন মোটামুটি একটা ইলেকশন দিয়ে নির্বাচিত হয়েই আসলো, বিএনপি ধরেন আসলো, আসার যদি আসে তাহলে কি দেশের জন্য বিপদ? হ্যাঁ, আমি মনে করি ভীষণ বড় বিপদ। কারণ হচ্ছে প্রথমত দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে বিএনপি জনগণের যে আশা বা যে যে সংস্কারগুলি চাচ্ছে জনগণ, যে একটা সুশাসন চাচ্ছে,
একটা গণতন্ত্র প্রতিষ্ঠা চাচ্ছে, বিএনপি হয়তো খুব সম্ভব এটাতে ফেল করবে, এগুলো সম্পূর্ণ মানে ফুলফিল করতে পারবে না। যখনই করতে পারবে না তখনই এই ইলেকশনের ম্যান্ডেট বা ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন আসবে এবং এটা নিয়ে আন্দোলন হবে, এবং এই আন্দোলন প্রকট আকারে চলে যেতে পারে, যেখানে সরকারকে আবার সেই আগের মতন রিপ্রেসিভ বা মানে রাষ্ট্রযন্ত্রগুলিকে ব্যবহার করতে হবে জনগণকে দমানোর জন্য। তা আমরা তো আবার সেই আগের পরিস্থিতি চলে আসবো, কিন্তু জনগণের মনোবৃত্তি কিন্তু এখন আগের মনোবৃত্তির মতো না। তারা কিন্তু এটা সহজে মেনে নিবে না। মেনে না নেওয়ার জন্য যে ক্ল্যাশ হবে বা যে ধরনের রক্তপাত বা যে ধরনের সংঘর্ষ হতে পারে, সেই সবের জন্য সমস্ত দায়ী থাকবে এই অভ্যন্তরীণ এই ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার দায়ী থাকুক আর না থাকুক, এই অবস্থায় যাতে না পৌঁছে সেই দায়িত্বটা তো ওনার আছে নিশ্চয়ই। কিন্তু ওনারা তো চেষ্টাই করছেন, ঐক্যমত্য কমিশন করেছেন, সবাইকে একসাথে নিয়ে এসছেন, এবং ওনারা তো গণতান্ত্রিকতায় বিশ্বাস করেন বা গণতান্ত্রিকতাই তো এস্টাবলিশ করতে চান। তো এখন তাদের কি আপনার যদি আমরা যেগুলো মনে হচ্ছে যে যদি বিএনপি কোনো একটা জায়গায় অনড় থাকে, ধরেন এই নির্বাচনের ব্যাপারেই ওনারা অনড় থাকেন যে না সংসদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, তাইলে ওনাদের কি করার আছে? অবশ্যই করার আছে। একটা হচ্ছে বিএনপি তো সমস্ত বাংলাদেশের ভবিষ্যৎ বা জনগণের রিপ্রেজেন্টেটিভ না, তাই না? বিএনপি তো সমস্ত দেশকে রিপ্রেজেন্ট করছে না। এখানে তো আরও দল রয়েছে, এখানে তো আরও জনগণ রয়েছে। জনগণের যে ইচ্ছাগুলো, যে সংস্কার, যদি গণতন্ত্রই ঠিক মতন কাজ না করে আর সে আগের পরিস্থিতিতে আমরা ফিরে চাই, তাহলে এই যে একটা সমস্যা, এই যে কন্টিনিউয়াসলি যে এই যে দেশটা জাতি যে ভোগান্তি হবে, তার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গণতান্ত্রিকতায় বিশ্বাস করেন, তাদের আসলে এই বড় পলিটিক্যাল পার্টি যদি আপনার রাজি না হয়, তাইলে তারা কিভাবে গণতান্ত্রিক স্পিরিট মাথায় রেখে কিভাবে এই সমস্যা ট্যাকেল করবে? আচ্ছা, আমি বলছি, আমি যদি ওনার জায়গায় থাকতাম, তাহলে আমি অনেক বেশি ফোর্সফুল হতাম। এই কারণেই হতাম যে আমার ক্ষমতায় থাকার জন্য না, দেশের এই সংস্কারগুলি না করে দিয়ে আমি যেই জায়গায় দেশকে ঠেলে দেব, সেই দায়িত্ব আমি কখনোই নিতাম না। এবং তার জন্য যা করা লাগে, আমার যে যুদ্ধ করাই লাগে, আমি সেই যুদ্ধ করতাম। এবং আমি অনেক বেশি সোচ্চার হতাম, আমার যে বৈধতা সেটা আমি ক্লেম করতাম। এবং আমি যদি বিএনপি রাজি না হয়, তাহলে অনেক বড় একটা ব্রডার কনসেনসাস নেওয়ার একটা মেকানিজম তৈরি করতাম, যে মেকানিজমে শুধু রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবে না, যেখানে সুশীল সমাজের প্রতিনিধি এবং যত স্টেক হোল্ডাররা আছে, এনজিওদের প্রতিনিধি, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, লেবার ইউনিয়নদের প্রতিনিধি, তারা সবাই একটা বিরাট সমাবেশের মাধ্যমে যদি আসে, তাহলে দেখা যাবে যে বিএনপির এই ইলেকশন চাওয়াটা একটা মুখ্য চাওয়া হয়ে দাঁড়াবে না, দাঁড়াবে হচ্ছে জনগণের ইচ্ছাটাই প্রতিফলন। তো আপনি থাকলে আপনি আপনার যে শক্তি, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আপনি সেই শক্তি ব্যবহার করে একটা জনভিত্তি আনার চেষ্টা করতেন। জনভিত্তি আনার চেষ্টা করব, যাতে একজনের কর্তৃত্ব বা একজনের ডিমান্ডের জন্য আমি দেশটাকে ধ্বংস করব না, আমি ধ্বংস করতে দিব না। আমি যতই গালি খাই, আমি যতই অপবাদ নেই, সে অপবাদ নিয়েই আমি সোজা কথা বলবো, আমি ক্ষমতা থেকে নড়ব না। আমার সংস্কারগুলি করে দিয়ে যেতে হবে। যেই দিন সংস্কার এনাফ হবে, সব সংস্কার তো আমি করছি না, কিন্তু সংবিধানটা নিশ্চিত করার জন্যে আমার যে কর্তব্য, সেটা করার জন্য আমার যা করা লাগে, যে যুদ্ধ করা লাগে, আমি সেই যুদ্ধ করতাম। জনভিত্তির কথা বললেন, তো এখন আপনি কি বলছেন যে সেই ক্ষেত্রে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে এই পুরা সংস্কারটা নিজেই আপনার
এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিয়ে নিতেন নাকি আপনি এটা মানুষের কাছে নিয়ে যেতেন? না না, আমি তো অবশ্যই ম্যান্ডেট মানে রেফারেন্ডাম বা গণভোটের কথা বলছি, সবসময় বলে আসছি এতদিন। সেটা হচ্ছে যে এই যে একটা ব্রড কনসেনসাস হবে, মতৈক্য হবে, মানে যেহেতু একটা পলিটিক্যাল পার্টি বা দুটো পার্টি এগ্রি করছে না, সেই জন্য আমার আরও অনেক বেশি জনগণের মতকে আনতে হবে, একটা প্রসেস মেকানিজম আমার তৈরি করতে হবে, এবং সেই মেকানিজমের একটা ফল তো আসবে, তাই না? একটা রেজলিউশন আসবে। সেই রেজলিউশনের যদি মেজরিটি চায় যে হ্যাঁ এইগুলো মানে সংস্কার মানে সংবিধানটা গণভোটের মাধ্যমে নিশ্চিত করা, তাহলে আমি গণভোটের ব্যবস্থা করব। তো আপনি বলছেন যে গণভোটে যাওয়ার ব্যাপারে একটা ঐক্যমত্যে আসবেন, একটা আসতে হবে। রেজলিউশন আসবে, যেটা অ্যাকচুয়ালি যেটা ইয়েতে হয় টিউনিশিয়ায় হয়েছে। টিউনিশিয়ায় কিন্তু এরকম একটা ব্রড কনসেনসাস হয়েছে প্রথমে। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এই পরিস্থিতিতে, অন্য দেশের বিভিন্ন পরিস্থিতি থাকে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতিতে আমাদের কোনো উপায় নেই গণভোট ছাড়া। তার কারণ হচ্ছে না, কিন্তু আপনি একটা জিনিস বলেছেন, এটা আমি ক্লিয়ার করি যে একটা তো হলো আপনি প্রধান, হুম, আপনি এই একটা মোটামুটি ঐক্যমত্য আসলো, বিএনপি যদি কিছু বড় ব্যাপারে বাকিরা একমত, ওরাই এক অযৌক্তিকভাবে দ্বিমত পোষণ করছে, সেক্ষেত্রে একটা এই যে আমরা এখন একটা ডিক্লারেশনের কথা শুনছি, জুলাই ডিক্লারেশন, একটা ডিক্লারেশন হয়ে গেল। হুম। এখন এইটাকে গণভোটে পাঠানো হবে কি হবে না সেটার জন্য কি লাগবে, নাকি আপনি যেহেতু না, আমি নিজে যেহেতু যেহেতু আপনাকে এই জনগণ এই অভ্যুত্থানের পরে তাদের ম্যান্ডেটেই আপনি বসছেন, আপনার তো জনগণের কাছে গণভোটে পাঠানোর জন্য তার ম্যান্ডেটের দরকার নেই, কারণ আলটিমেটলি তো জনগণই সিদ্ধান্ত দিবে, তাই না, না? কিন্তু জনগণের ম্যান্ডেটটা তো একটা কংক্রিটভাবে আসতে হবে। এখন তো উৎস আছে, যেটা আসছে ইনডাইরেক্টলি, যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে এত বিপ্লব হয়েছে, এত রক্তপাত হয়েছে, এত লোক এত প্রাণ দিয়েছে জি, এই পরিবর্তনের জন্য, আমার এই পরিবর্তন করতে হবে। জি, কিন্তু এই পরিবর্তনটা যে জনগণ কিভাবে চায়, সেই গণভোট ছাড়া তো সেটা কংক্রিটভাবে আসতে পারবে না। জি। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমি গণভোট এই মতৈক্যটা হলেই আমার ইনিশিয়েটিভ হবে, আর কোনো কথা না শুনে আমি গণভোটের জন্য যাব। কারণ গণভোট হচ্ছে একটা সমাজের, একটা দেশের সবচেয়ে উচ্চ বৈধতা। সেটাই আমি ভাবছিলাম যে আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা ঐক্যমত্যের কি কি বিষয় সংস্কার হবে সেটা হওয়ার পরে আমার তো মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ম্যান্ডেট আছে যে সে মানুষের কাছে সেটা নিয়ে যাবে, সেটার জন্য ঐক্যমত্যের আর দরকার নেই, সেটার জন্য কাকে জিজ্ঞেস করবে? এটাও কিন্তু ঠিক আছে, আমি জি, কিন্তু এটাতে এগ্রি করি। জি। কিন্তু আমি কারণ বলছি আলটিমেটলি তো গণভোটে মানে আমাদের নাগরিকরাই তো তাদের সম্মতি অসম্মতি দিচ্ছেন। রাইট। যদি সুতরাং গণভোটে নেয়ার জন্য আবার আরেকটা ম্যান্ডেটের কোনো দরকার আমি অ্যাটলিস্ট দেখি না। আমি আপনাকে আমি আরেকটা আমি গণভোটে নেওয়ার জন্য আসলে কোনো ম্যান্ডেটও লাগে না, যদি পরিস্থিতি সেরকম হয়। গণভোট কিন্তু একটা মিলিটারি গভর্নমেন্টও গণভোটের জন্য যেতে পারে, যে যে জনগণ অবশ্য কি আমাদের চাচ্ছে। তবে আমাদের স্মৃতি এই মিলিটারির না গণভোট ছাড়া আমাদের না না, স্মৃতিটা আমি বলছি হ্যাঁ, যে যে কোনো পরিস্থিতিতে জি, আমরা কিন্তু গণভোটের ডিমান্ড নিশ্চয়ই, করতে পারি। নিশ্চয়ই। আমরা এই পরিস্থিতিতে আরেকটু বলে নিই, এই পরিস্থিতিতে আমরা ডিমান্ড করতে পারি এই কারণে যে আমাদের অতীত যেটা বলছে সেটা হচ্ছে সংস্কারগুলো ৫৪ বছরে করা হয়নি। না করার জন্য দেশ একটা বিপর্যস্ত জায়গায় চলে গেছে, ধ্বংসের জায়গায় চলে গেছে। এবং এই ভয়াবহ জায়গা থেকে, সব দিক থেকে যে ভয়াবহ পরিস্থিতি, এই ভবিষ্যৎ থেকে, এই দেশের ভবিষ্যৎকে বাঁচাতে আমার জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সেটাই হলো। এবং সেটার জন্য একটা প্রশ্ন থাকে, সেটার জন্য আমি একদম চোখ কান বুঝে আর একদম সোজা গণভোটে আমি যাব, কারণ সেটাই হচ্ছে সবচেয়ে বড় বড় ব্যাপার। বৈধতা। কিন্তু একটা জিনিস আমরা দেখি যে গণভোটে যাওয়ার আগে একটা প্রশ্ন অনেকেই বলেন যে সংস্কার শব্দটা শুনলেই আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ সেটার অর্থবতা অতটা বুঝেন কি বুঝেন না।
সো সুতরাং আমরা একটা এই এলিট সিভিল সোসাইটি, আপনার রাজনৈতিক দল, এরা মিলে একটা ডিক্লারেশন দিলাম আর গণভোটে গেলাম। তো ওনারা আমাদের যে সাধারণ নাগরিক, ওনারা আসলে কি মানে ওনারা কি এটা হ্যাঁ বা না কিভাবে বলবেন? না না, এই প্রশ্নটা অত্যন্ত গুরুতর প্রশ্ন এবং অত্যন্ত আম, আহ, মানে ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে জনগণকে ওয়াকিবহাল করতে হবে অন্তত কাঠামোটার ব্যাপারে, মানে সংবিধানের যে কাঠামো, সেই কাঠামোটার ব্যাপারে জনগণকে ওয়াকিবহাল করতে হবে। তা আমি এই কথাটা বলে আসছি, আমার সাজেশন হচ্ছে যে 3-4 মাস ধরো এই সমস্ত মিডিয়াগুলিকে মোবিলাইজ করা যায় তাদের একটা ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য। জাতির কাছে তো তাদের একটা দায়িত্ব আছে, তাই না? এই দায়িত্ব পালন করার জন্য তাদেরকে কিন্তু বাধ্য করা যায় 3-4 মাসের জন্য, যে তারা একটা সাবস্টেন্সিয়াল এয়ার টাইম দেবে, যেখানে আলোচনা, বিতর্ক, কথাবার্তা, মানুষকে বোঝানোর জন্যে বিভিন্ন ওয়ার্কশপও এটা চলবে। পাশাপাশি প্যারালালি আমি বলছি যে ফেস টু ফেস কথাবার্তা জানার জন্য, প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমরা কিছু মানে দেশব্যাপী টাউন হল, ওয়ার্কশপ টাউন করতে হল পারি। ওয়ার্কশপ। হ্যাঁ, সেই ওয়ার্কশপগুলি মনে মনে করেন এই যে 3-4 হাজার রাজনৈতিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা শিক্ষক শিক্ষয়িত্রী তাদেরকে নিয়ে একটা ক্র্যাশ কোর্স করে 3-4 মাসের ব্যাপার। মানে ট্রেইনার দিয়ে হ্যাঁ, এবং জিনিসটা। বিভিন্ন জায়গায় মানে রাস্তাঘাটে, বাজারে, টাউন হলে, স্কুলের অডিটোরিয়ামে, কলেজের অডিটোরিয়ামে এই ডিসকাশনগুলি হতে পারে। তখন যারা পাবলিক যারা প্লেসে। না ভোটের পক্ষে থাকবে তারাও কি আপনি দিবেন তাদেরকেও ক্যাম্পেইন করার, মানে যারা এটা বিরোধী থাকবে এটা তারাও? তো গণভোটে উঠে আসবে, সবাই তো আর এটাতে রায় না, দেবে আমি না। বলবো যারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে চাইবে তাদেরকেও কি রাষ্ট্র সাহায্য করবে, নাকি রাষ্ট্র শুধু হ্যাঁ ভোটের পক্ষে সাহায্য করবে? না, আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি আমি। না, একটা তো হচ্ছে ধরেন কি কি সংস্কার হবে, হ্যাঁ, প্রস্তাবটা এই জন্য ভালো, এই জন্য প্রয়োজন, সেটা তো করবে, সেটা তো বুঝলাম। কিন্তু এখানে তো হ্যাঁ আবার না ভোটও তো দেওয়ার অপশনটা তো ওনার আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যারা না ভোটের পক্ষে থাকবে, আমি ধরে নিলাম যে যারা আপনার, যাদের কথা শোনা হলো না, হ্যাঁ, তারা আপনার মনে করলো যে না এটা এটা গণভোটের ব্যাপারে বলছো? গণভোটের না, হ্যাঁ গণভোটে যাতে না আসে হ্যাঁ, সেই বিষয়ে তো ওনাদেরও তো কথা থাকতে পারে। হ্যাঁ, তো না সেটা না ভোট থাকবে, এবং সে সেটারও তো দিতে অপশন হবে। থাকবে। আর আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে যদি এই প্রক্রিয়াটা, হুম, একটা তো হচ্ছে ওনার ভোট দেওয়ার ক্ষেত্রে ওনার সেটা যাতে ঠিকঠাক মতো বুঝে শুনে দেয় সেটার জন্য করছি, কিন্তু আমাদের এই নতুন সংবিধান যে ট্রানজিশন হয় সেটার ক্ষেত্রেও এই প্রক্রিয়াটা একটা আহ, এই সংবিধানটাকে শক্ত করার জন্য অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়। এবং এটা আমি মনে করি এই 3-4 মাসে জনগণের, এই দেশের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। একটা বিপ্লব, একটা শান্তিপূর্ণ একটা বিপ্লব চলে আসবে জনগণের মধ্যে। কারণ তারা বিশেষ করে 4-5টা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টগুলি কেন তাদের জন্য, তাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এবং তাদের অধিকারগুলিকে টিকিয়ে মানে রক্ষা করার জন্য অত্যাবশ্যক, এইটা যদি তারা বুঝতে পারে, তারা সর্বদাই এটার জন্য আন্দোলন করবে, আওয়াজ তুলবে। কোনো সময় যদি কোনো ব্যতিক্রম দেখে তারাই এটার প্রোটেকশন নেবে। আরও একটা কথা আমি তোমাকে বলি, যেটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, সেটা হচ্ছে জনগণ জেনারেলি এই সংবিধান নিয়ে কথা বললে মনে করে এটা অনেক উঁচু ব্যাপার, অনেক কমপ্লিকেটেড ব্যাপার, এ আমি বুঝতে পারবো না। এটা স্বাভাবিক, অ্যাকচুয়ালি স্বাভাবিক কথা। কিন্তু এই ওয়ার্কশপগুলোর পরে, এই 3-4 মাসের পরে কিন্তু তারা এই কথাটা বলবে না। তারা বলবে আমি জানি কেন এনসিসি এত দরকার, আমি জানি কেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক ইয়ে মানে এবং একটা আরেকটা আমি আমি বলছি দরকার, বা কেন দুই হাউসের দরকার, বা চেকস অ্যান্ড ব্যালেন্সের কেন দরকার, আমি এগুলি বুঝি এখন। কেন অপোজিশন পার্টি শক্তিশালী হতে হবে,
কেন অন্যান্য পার্টিগুলিকে আরও সময় দিতে হবে? জনগণ তখন প্রতীক্ষা করবে যে অন্যান্য পার্টিগুলি যাতে গড়ে ওঠে, তাদের সময় দিতে হবে। এই যে আপনি গণভোটের প্রশ্নটা বললেন, তো একটা জিনিস কিন্তু প্রচলিত যে এই যে গণভোট দিবেন আমাদের নাগরিকদের কাছে নিয়ে যাব, তাদের কাছে সংস্কার শুনলে, সংবিধান সংস্কার এসব শুনলেই তাদের আসলে মনে হয় যে ওনারা ঠিক বুঝবেন কি বুঝবেন না, আর সেখানে সেটার পরিবর্তন, চেকস অ্যান্ড ব্যালেন্স, বহু কিছু অনেক জটিল জিনিস। তো সেখানে কি গণভোট দেওয়াটা সেটা আসলে ম্যান্ডেট আসছে, নাকি এটা একটা গণভোটে যাওয়ার আগে কোনো অন্য কোনো প্রিপারেশনের বিষয় থাকবে? না, অবশ্যই আমি আমি অনেক দিন ধরে এই কথাটা বলে আসছি, প্রস্তাব দিচ্ছি যে গণভোট নেওয়ার ৩-৪ মাস ধরে আমি সমস্ত মিডিয়াগুলিকে আমরা মোবিলাইজ করতে পারি, এবং তাদের একটা ঐতিহাসিক দায়িত্ব রয়েছে দেশের জন্য। তো সেই সময়টা তারা একটা সাবস্টেন্সিয়াল টাইম দিবে, যে ডিসকাশন, ডিবেট এগুলি কন্টিনিউয়াসলি জনগণকে বোঝানোর জন্য, পুরো কনস্টিটিউশন বোঝানোর জন্য না, কিন্তু মৌলিক কতগুলি কাঠামো, যেমন কনসেপ্ট বেসিক স্ট্রাকচার, এবং হ্যাঁ কনসেপ্টটা কনসেপ্টটা, যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেন যেরকম দরকার? এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কি কি প্রয়োগটা হবে, কিভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সটা হবে, বা এই ধরনের বাইক্যামেরাল সিস্টেম, দুই কক্ষের কি মানে ব্যালেন্সটা থাকবে, চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো আবার ঠিক মতন আনতে গিয়ে কিভাবে আমরা কাজ করব, এবং কেন এটার প্রয়োজনীয়তা, কেন কিভাবে আমরা স্বৈরশাসনকে আমরা এই জিনিসগুলো কিন্তু জনগণকে বোঝানো যাবে। এবং এটা বোঝানো করতে ওইটুকু ডিসকাশনই আমি বলবো যে পুরো জিনিস নিয়ে নয়, পুরো কনস্টিটিউশন নিয়ে বলার কোনো প্রয়োজন দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলি মৌলিক জিনিসগুলি নিয়ে দেশের জনগণকে ওয়াকিবহাল করা। আমি মনে করি এই প্রসেসটাই একটা বৈপ্লবিক প্রসেস, এবং এটা জনগণের মাইন্ডসেট পরিবর্তন করে দেবে। জনগণই তখন সোচ্চার হবে এই জিনিসগুলিকে, আমরা কারণ চাই। যেহেতু তারা বোঝে, যেহেতু তারা বুঝতে পারছে যে এটা আমাদের ডিরেক্টলি আমাদের স্বার্থের সঙ্গে পরবর্তীতে জড়িত। যখন যদি এই সংবিধানকে চেঞ্জ করতে যায়, তখন এই জনগণের চাপ তারা অনুভব করবে, সেটাও তো আরেকটা দিক হবে সেই হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। অত না, সহজ হবে না। অ্যাকচুয়ালি দেখো, আমেরিকার ফাউন্ডিং লিডাররা কিন্তু জনগণকে এই কথাটা বলে গেছে, আমরা একটা রিপাবলিক প্রতিষ্ঠা করলাম, কিন্তু এটাকে বাঁচায় রাখতে গিয়ে কিন্তু তোমাদের সোচ্চার হতে হবে সর্বদা, কনস্ট্যান্ট, নেভার এন্ডিং, ইউ হ্যাভ টু বি অন গার্ড। জি। তো এইরকম একটা জিনিস জনগণ জানলে তো, ওয়াকিবহাল হলে তো তা বলবে যে না, এটা না হলে তো আমার সমস্যা হয়ে যাবে। এই জিনিসটা দেশটাকে পরিবর্তন করে দেবে। জি। সেই জন্য আমি এই ৩-৪ মাসের কথাটা বলছি। আমাদের পয়সা খরচ হবে, আমি সত্যি কথা বলতে গিয়ে একটা বিরাট পয়সা খরচ হবে গণভোট করতে, কিন্তু জাতির ভবিষ্যতের জন্য, জাতির মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, এবং এই গর্তের থেকে উঠে আসার জন্য আমি মনে করি যে এই ব্যয়টা যথেষ্ট মানে আমাদের করা উচিত, অ্যাবসলিউটলি করা উচিত। আমিও একমত আপনার সাথে। আজকে এখানেই থাকি। আহ, আজকে আমরা আসলে একটা আহ, অনেকটা নতুন একটা আইডিয়া পেলাম রুবি আপনার সাথে আলাপ করে, একটা নতুন বাংলাদেশের আহ, চিন্তাও আমরা পেলাম, এবং আমাদের যে আহ, চলমান যে ঘটনা, সেটা নিয়ে আমাদের যে দুশ্চিন্তা, সেটাতে মুক্তির যে উপায় আছে সেটা পেলাম। সো আমাদের সাথে থাকবেন। আমরা সবাই মিলে আসলে চিন্তার জায়গাটা যত পরিষ্কার করব, তত আসলে এই অন্তর্বর্তী সরকার, আমাদের রাজনৈতিক দল, তাদের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো পলিসি পয়েন্ট সবসময় সেই চেষ্টাই করে যে চিন্তাটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করে। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, আবার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।